নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভের বিয়ের খবরটা শোনার পর থেকে হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বলতে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্রে কেবল ওই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবুও শুভকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃতিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না, কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ তাকে সবসময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বলেই চলে। আর যদি কখনো সামান্য বাক্যলাপ হতো, তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ। ভিড়ের চেয়ে নির্জনতা তার একাকিত্ব আর বেশি পছন্দ। আর শুভের এই মৌনতাটুকুই হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভর মধ্যে খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভর প্রতি আরও বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ যখন ইন্টারমিডিয়েট পড়তো, ঠিক তখন থেকে সে হৃদিকার মনের কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকে জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভর বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভর আগে থেকে পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভর খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 9-এ পড়ছে। হৃদিকার বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এই নিয়ে তাদের সাজানো ছোট পরিবার। আর শুভের পুরো নাম সাইফান শুভ চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অন্তত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সাহেরা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের ছিমছাম আর সুখী পরিবার। বিকালের তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদিকা একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতে হৃদিকার পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেগে বসলো। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতে দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা, যাকে দেখা মাত্র হৃদির হৃৎপিণ্ড আবারও এলোমেলো হয়ে গেল। শুভ। সে বরাবরের মতোই চুপচাপ ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাহিরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশে হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন, কিন্তু শুভর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিঃশব্দ গণ্ডির ভিতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদিকার কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল,
আচমকা এই শব্দে হৃদি একদম আতঙ্কে উঠল, বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল, কিরে এত ভয় পেলি কেন? কোন জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের ওপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধকপক খানিকটা থামানোর চেষ্টা করেছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পাইয়ে দিচ্ছিলি আমাকে। শুভ্রা বেশ ভাবতে দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি, আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেনা গলায় বলল, এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সব কিছুতে এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগে হৃদিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে। সাহারা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা হৃদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন, যা তো মা, তোর শুভ ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি। বাকিরা যে যার কাজে ব্যস্ত, তুই একটু দিয়ে আয় তো। দেরি করিস না, না হলে ছেলেটা আবার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। হৃদি যেন আকাশ থেকে পড়ল, এখন তাকে শুভর রুমে যেতে হবে। ভাবতে হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃত করাঘাত করে হালকা গলায় বলল, ভাইয়া, আসবো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হৃদি গলাটা একটু উঁচিয়ে আবারও বলল, ভাইয়া, শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উঁকি দিয়ে দেখলো রুমটা একদম ফাঁকা। শুভকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীরে পায়ে টেনে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। শুভের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। হৃদি কফি ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়া সে থমে দাঁড়িয়ে যায়। হৃদি আর চোখে তাকিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ বেরিয়ে আসে। শুভ মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠো মার পেশি বাহুল শ্যামবর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরো বেশি পৌরুষদীপ্ত হয়ে উঠছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরে খোদাই করা বাক্সের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, আর সেখান থেকে টপ টপ করে পানি চুয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের উপর। শুভর এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে রইল। শুভ খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো,
রিদ্ধির নাকে শুভর গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘ্রাণ আশ্রে পড়ল। শুভ সরাসরি রিদ্ধির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল, আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। হোয়াই ইজ রং উইথ ইউ? হৃদিকা একদম থমথ খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আমি আপনার কপিটা দিতে এসেছিলাম। শুভ টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। তারপর আবার রীতির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে যা। রীতি সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। রীতি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছড়ে খেতে নিতে লাগলো। শুভ রীতিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছোঁ মেরে ওর কোমর জড়িয়ে ধরল। রীতি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভর ভেজা চুলের হিমশীতল পানি টপ টপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বিচ্ছে। হৃদি শিউরে উঠে চোখ খুলল। ও দেখল শুভ ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ কেমন অদ্ভুত এক নেশা ধরানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভর ভেজা শরীরে সেই পুরুষালী ঘেরান আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এলো। হঠাৎ শুভ হৃদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কক্রোশ গলায় ধমক দিল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইয়া। হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ। আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল, জাস্ট গেট আউট, বের হ এখান থেকে। শুভর রুক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। দোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমু দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখলো। মেজাজটা যেন মুহূর্তে তিতে-কুটে হয়ে গেছে। শুভ আর ঘরে থাকলো না। কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনির দিকে চলে এলো। ব্যালকনির রেলিংয়ে শক্ত মুঠো হাত রেখে বাহিরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো, হোয়াট আর রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজন ঠাসা। কাল গায়ে হলুদ, আর মাত্র 2 দিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। হৃদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে, শুভ আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বিঘ্নিত বুঝে সোহাগ মির্জা শুভর দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে কড়া আঘাত করে বললেন, শুভ, দরজা খোলো। আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহা মাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না। সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গম্ভীরপূর্ণ উপস্থিতি দেখে সোহাগ চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো।
শুভ তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল। কিন্তু রিদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, উঠবি না? রিদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠে চেপে ধরলো। সে রাগে দাঁতে দাঁত চেপে কক্র গলায় গর্জে উঠল, আমাকে কি তোদের সবার ড্রাইভার মনে হয় যে তোরা সব নবাবজাদির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড? শুভর সেই কক্রোশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল, তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা রিদির দিকে তীপ্ত চোখে তাকিয়ে বলল, রিদি তুই গিয়ে সামনে বস, তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছে, এমনিতেই এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। রিদির বুক ধুক পুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভর ঠিক পাশের সিটে। রিদি যেন নিজের শরীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে নড়তেও ভুলে গেল। রিদিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। রিদি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভের পাশে সিটে গিয়ে বসলো। বসার সাথে সাথে শুভর শরীরের সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য হৃদির স্নায়ু অবশ করে দিল। শুভ এক মুহূর্ত নষ্ট করলো না। সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার দুহাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তার নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃৎপিণ্ড শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে শুভ অন্তত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভর বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া, নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকে দাঁড়িয়ে ছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভর গাড়ি থেকে সবাই নামলো, রিদিও নামলো। শুভ গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনে শুভকে জড়িয়ে ধরে উৎসাহিত গলায় বলল, ও ডিয়ার মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে হৃদার মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তে মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান ইউ জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভর বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানো সুরে অভিযোগ করলো, তুমি কাল আমার ফোন ধরোনি কেন? কতবার কল করেছি তোমাকে? শুভ নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করে শুভর হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু
সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলো। হৃদি তখনও প্রবেশ পথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছিয়ে আছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মগ্ন। নেহা এক মুহূর্তের জন্য শুভকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে আর বারবার শুভকে দেখিয়ে মতামত চাইছে। শুভ কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলো। হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, হৃদি তুই এভাবে চুপচাপ কেন? সবাই তো যার যার মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটা নে। হৃদি কোনো মতে ঠোঁটে এক চিলতে স্নেহ হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো, আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছুর প্রয়োজন নেই। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলছিস, হাজারটা বায়না করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বল তো? হৃদি সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতে পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেনো তো। বলেই হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার এই আলো কজলো শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড়, সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিঃশ্বাস ধরছে, তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাছের দেয়ালের ওপাশে বাহিরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবল, আচ্ছা ভালোবাসায় এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল যাতে কেউ না টের পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে হৃদির চোখ আটকে গেল ওপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির ওপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় অভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তারই জন্য তৈরি। কিন্তু পরক্ষণে একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করল। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে? লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়ির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ নেহার ওপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের ওপর ঢলে পড়ছে, যা শুভর আভিজাত্যর চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভর ফোনটা বেজে উঠল।
ফোনটা বেজে উঠতে সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ যেই ঘুরে দাঁড়াতে যাবে অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির উপর। সে খেয়াল করলো হৃদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির চোখের সেই তৃষ্ণা শুভর চোখ এড়ালো না। তিথিকে ওভাবে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনয়িত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলে হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতে শুভ সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কটূক্তি। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট।